উইথার্ড গার্ডেনে এসে সে হংনিংকে বলে, তোমার কাছে আমি ছোট হয়ে গেলাম। হংনিং বলে, এভাবে কেন ভাবছো? হয়তো মহারাজের চোখে আমি এখনো তোমার যোগ্য না। আমাকে আরো কাল্টিভেশন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি আরো কাল্টিভেশন করব, আরো অনেক শক্তিশালী হব, যাতে মহারাজ নিজে থেকেই তোমার আর আমার বিয়েতে রাজি হয়ে যায়। জিয়ানশু বলে, তাহলে ঠিক আছে, আসো, আমি তোমাকে পেয়ার কাল্টিভেশনের মাধ্যমে আমার নিজের অনেক পাওয়ার দিয়ে দিই। হংনিং বলে, এটা কি বলছো? তুমি এমনিতেই অনেক অসুস্থ। জিয়ানশু বলে, সমস্যা নেই, আমি কাল্টিভেশন তাড়াতাড়ি করতে পারি। তুমি আমার সামনে বসো আর ফোকাস করো। এরপরে জিয়ানশু তার নিজের শরীরের অনেকখানি পাওয়ার হংনিংকে দিয়ে দেয়। এখানে সিন কাট হয়ে যায়। একটু পরে মহারাজ হংনিং এর সঙ্গে কথা বলতে আসে। সে বলে, জানো, এই উইথার্ড গার্ডেন একসময় অনেক প্রাণবন্ত ছিল। এখানে একজন পরী থাকতো, তবে সেই পরীটা একদিন বিশ্বাসঘাতকতা করে, যার ফলে সে তো মারা যায়, সাথে এই উইথার্ড গার্ডেনও নষ্ট হয়ে যায়। হংনিং বলে, এই গার্ডেনের পিছনে এত বড় কাহিনী রয়েছে, আমি তো জানতাম না। মহারাজ বলে, অবশ্যই তুমি জানবে না। হংনিং বলে, ওই পরী তাহলে কোথায় আছে? মহারাজ বলে, সে মারা গেছে। আর এরপরেই সে হংনিংকে অনেক জোরে আঘাত করে। হংনিং দূরে গিয়ে পড়ে। সে বলে, মহারাজ, এটা কেন করলেন? মহারাজ বলে, তোমার মতো আরো একজন ছিল যে কিনা আমার কথা শোনেনি, তাকেও এইভাবেই মরতে হয়েছে, তাই তোমাকেও এইভাবেই মরতে হবে। তুমি সামান্য একটা ক্যামেলিয়া ফুল আমার ছেলেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলেছো। সে তোমাকে ছাড়া আর কিছু বোঝেই না, তাই আজ আমি তোমাকে মেরে ফেলবো, আর এই উইথার্ড গার্ডেন হবে তোমার কবর। এই বলে সে তাকে আরো আঘাত করতে থাকে। তার পাওয়ার দেখে হংনিং বলে, তার মানে আপনি আপনার ছেলের শরীরে ওই সিল লাগিয়েছেন। আপনি আপনার নিজের ছেলেকে কেন এভাবে কষ্ট দিচ্ছেন? মহারাজ বলে, চুপ করো, ও আমার ছেলে নয়। যদি ওকে হ্যাভেন নিজেই মহারাজ হিসেবে চুজ না করতো, তাহলে ওকে আমি কবেই কাইলিনে পাঠিয়ে দিতাম, আর এখন ও আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যেত। এটা বলে সে হংনিংকে অনেক কষ্ট দিতে থাকে। তবে হঠাৎ করেই হংনিং এর মধ্যে অনেক পাওয়ার এসে যায়। সে নিজেকে বাঁচাতে যখনই একটা স্ট্রাইক দেয়, তখন পুরো প্যালেস কেঁপে ওঠে। একটু পরেই দেখা যায় মহারাজ সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। হংনিং এর অবস্থা খুবই খারাপ ছিল। মুহূর্তের মধ্যেই সেখানে মহারানী, জিয়ানশু আর কুংলুন চলে আসে। তারা তো বুঝেই যায় যে হংনিং মহারাজকে এইভাবে আহত করেছে। জিয়ানশু বলে, তুমি এটা কেন করলে? তোমার যদি আমার উপর রাগ থাকতো, আমার উপর ঘৃণা থাকতো, তুমি আমাকে বলতে। তুমি আমার বাবাকে কেন আঘাত করলে? হংনিং বলে, তুমি আমাকে মেরে ফেলো। আসলে সে মনে করেছে মহারাজ যেহেতু অসুস্থই হয়ে গেছে, সে আর বাঁচতে পারবে না। তাহলে শুধু শুধু মহারাজ যে তার ছেলেকে এতটা ঘৃণা করে, এগুলো তাকে না বলাই ভালো। তখন মহারানী বলতে থাকে, জিয়ানশু, তুমি একজন পানিশার। তুমি নিজেই ডেমনদেরকে শাস্তি দাও, নিজেই অন্যায়কারীদের শাস্তি দাও। এবার দেখি তুমি তোমার বাবার উপর আক্রমণকারীকে কি করো। জিয়ানশুর হাতে আর কোনো উপায় ছিল না। সে হংনিং এর উপর পাওয়ার দিলেই হংনিং এর শরীর গায়েব হয়ে যায়। তবে দেখা যায় সেখানে একটা হার্ট সিল পড়ে আছে। এতে জিয়ানশু আরো কষ্ট পায়। এরপর দেখা যায় মহারাজের অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে জিয়ানশুকে থান্ডার স্ট্রাইকের জন্য নিয়ে আসা হয়েছিল। সে সকল থান্ডার স্ট্রাইক নিজের মধ্যে নিচ্ছিল, আর হংনিং এর সেই হার্ট সিলটাকে বাঁচাচ্ছিল। কুনলুন এসে বলে, তুমি এখনো এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করছো? ও হার্ট সিল দিয়ে রেখেছিল যাতে ও কোনোদিনও মন থেকে তোমাকে ভালো না বাসতে পারে। তুমি কি এখনো বুঝতে পারছো না? শুরু থেকেই ওর এটাই প্ল্যান ছিল। ও আমাদের বাবার গায়ে আঘাত করেছে, তারপরও তুমি ওকে ডিফেন্ড করছো। জিয়ানশু বলে, হংনিং এরকম মেয়ে না। আমি জানি ও এরকম মেয়ে না। হয়তো কোনো কারণ রয়েছে, হয়তো ও আমার উপর রেগে আছে। তবে যাই হোক, এই সবকিছুর জন্য আমিই দায়ী, তাই শাস্তি আমার পাওয়া উচিত। এদিকে আমরা হংনিংকে দেখি, যার জ্ঞান ফিরেছে। আর সেখানে আমরা বাইচাকে দেখি, অর্থাৎ বাইচা হংনিংকে এখানে নিয়ে এসেছে। অন্যদিকে জিয়ানশু তার মায়ের সঙ্গে কথা বলতে আসে। সে তার মাকে বলে, আমি আমার ডিভাইন হার বাবাকে দিয়ে দিতে চাই, এরপর আমি সবকিছু ছেড়ে পৃথিবীতে চলে যাব। তার মায়ের এই কথা শুনে খুব খারাপ লাগে। তার মনে পড়ে ছোটবেলায় জিয়ানশু তার মায়ের কাছে এসে বলেছিল, মা, আমার পিউনি গাছে ফুল ফুটেছে, মা আপনি কি একটু দেখতে যাবেন? তার মা বলে, তোমার পিউনি গাছে প্রতি বছরে ফুল ফুটবে, আমি কি প্রতি বছরই দেখতে যাব নাকি? তখনই একজন দাসী এসে বলে, কুনলুন হুজুর স্পেল করা শিখে গেছে। এটা শুনে কুনলুনের মা খুশি হয়ে যেতে থাকলে সে জিয়ানশুকে দেখে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি আগে কুনলুনকে দেখে আসি, তারপর তোমার ফুল দেখতে যাব। এর অনেকক্ষণ পর সে সেখানে ফিরে আসলে দেখতে পায় জিয়ানশু এখনো দাঁড়িয়ে আছে। সে বলে, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? জিয়ানশু বলে, আপনিই তো বলেছিলেন আপনি আমার সঙ্গে ফুল দেখতে যাবেন।
তখন তার মা বলে, না, আমি কখনোই তোমার সঙ্গে সেটা দেখতে যাব না। একটু পরে সে দেখতে পায় জিয়ানশু সেখানে ঘুমিয়ে পড়েছে, তার হাতে একটা ফুল রয়েছে, আর সে ঘুমের মধ্যে বলছিল, মা চলুন না একবার পিউনি ফুল দেখে আসবেন। তার মায়ের তখন খুব খারাপ লাগে। সে তার মাথায় হাত দিয়ে বলে, তোমার সঙ্গে এরকম ব্যবহার করা আমার ঠিক না, কিন্তু আমি কি করব, তুমি যে আমার ছেলে না। বর্তমানে সে জিয়ানশুকে বলে, আমি জানি তোমার মনে অবশ্যই কখনো প্রশ্ন এসেছে যে আমি কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি, কেন কুনলুনকে এক চোখে দেখি আর তোমাকে আলাদা চোখে দেখি। এর কারণ হলো তুমি আমার ছেলে না, তুমি আমার রক্ত না। এই কথা শুনে জিয়ানশুর চোখ দিয়ে পানি চলে আসে। মহারানী বলে, অবশ্যই তুমি এটা কখনো না কখনো আন্দাজ করতে পেরেছো। জিয়ানশু বলে, আমি কখনো এই কথা স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন কারণ আমি বড়, আপনি চান আমি যেন আমার সকল দায়িত্ব বুঝতে পারি, তবে এর পেছনে যে এই কারণ রয়েছে তা আমি জানতাম না। মহারানী বলে, ঠিক আছে, এখন যখন জেনেই গেছো আর তুমি তোমার ডিভাইন বোন দিতে রাজি আছো, তাহলে তুমি তোমার ডিভাইন বোন দিয়ে এখান থেকে চলে যাবে। জিয়ানশু বলে, হ্যাঁ আমি সবকিছু করতে রাজি আছি, তবে আপনাকে একটা কথা দিতে হবে, আপনি হংনিং এর কোনো ক্ষতি করবেন না। মহারানী এতে রাজি হয়ে যায়। এরপরে মহারানী তার রাজ দরবারে ঘোষণা করে দেয় জিয়ানশু মহারাজকে বাঁচাতে তার নিজের ডিভাইন হার মহারাজকে দিতে যাচ্ছে এবং এরপর তাকে পৃথিবীতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। এই খবর পুরো 3 রেলমে ছড়িয়ে পড়ে, এমনকি এনসিআর এর লুইয়াও এই কথা জানতে পারে। এরপরে জিয়ানশুর হার বের করতে আসে কুনলুন। কুনলুনের ভীষণ খারাপ লাগছিল, আপন ভাই না হলেও সে তাকে নিজের বড় ভাই ভেবে এসেছে। জিয়ানশু বলে, আমি জানি তুমি ছোটবেলা থেকেই দুষ্টামি করেছো, অনেক ঝামেলা তৈরি করেছো, যাতে বাবা মা মনে করে তুমি মহারাজ হওয়ার যোগ্য না, যাতে বাবা মা সবসময় আমাকে এক চোখে দেখে। কিন্তু মনে মনে আমি জানি তোমার চাইতে যোগ্য আর কেউই এখানে নেই, তুমিই পারবে এই স্বর্গকে সামলে রাখতে, তাই আমি সবকিছু তোমার হাতে দিয়ে গেলাম। এরপর কুনলুন তার ডিভাইন হার বের করে ফেলে। জিয়ানশু ডেবনিক পুলের দিকে যাচ্ছিল, কুনলুনও তার পেছন পেছন যাচ্ছিল। এরপর জিয়ানশু সেই ডেবনিক পুলে চলে যায়। এরপরে কুনলুন তার মায়ের সঙ্গে তর্কাতর্কি করছিল যে সে মহারাজ হতে চায় না। একটু পর সেখানে লুইয়াও আসে। মহারানী বলে, কুনলুনকে বোঝাও, যদি ও মহারাজ হয় তাহলে ও নিজেকে বাঁচাতে পারবে, এমনকি তোমাকে তোমার রাজ্যকেও বাঁচাতে পারবে। কুনলুন বলে, এবার আপনি লুইয়াওকে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন, তবে আমি আপনাকে বলে দেই এর কোনো লাভ হবে না। আমার ভাই নিজের ডিভাইন হার দিয়ে দিয়েছে আমার বাবাকে বাঁচাতে, আর তার বদলে আমি এখন সিংহাসন দখল করে নেব, সেটা আমি কখনোই করব না। লুইয়াও বলে, হ্যাঁ মহারানী, কুনলুন ঠিক বলেছে, কুনলুন যা ডিসিশন নেবে আমি সবসময় তার সাথে আছি। এই বলে তারা দুজন হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিয়ানশুকে দেখি যে কিনা পৃথিবীতে একটা পাহাড়ের গুহার মধ্যে ছিল। হেভেনের দুজন শিষ্য তার কাছে এসেছে তাকে পাওয়ার দিয়ে সুস্থ করে তোলার জন্য। হংনিংও বুঝতে পারে যে জিয়ানশুর কিছু হয়েছে, কারণ রাজ্যের সকল পিউনি ফুলগুলো আধামরা হয়ে গেছে। তাই সে জিয়ানশুকে খুঁজতে বের হতে চায়, তবে বাইচা তাকে বাধা দেয়। সে বলে, ও কোথায় আছে তা কেউ জানে না, তাই আমার মনে হয় না তুমি সহজে তাকে খুঁজে পাবে। কিন্তু হংনিং তার কথা শোনে না, সে জিয়ানশুকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে লিমো যখন জানতে পারে যে জিয়ানশুর সাথে কি হয়েছে, সে তখন এনসিআর থেকে বের হয়ে জিয়ানশুর কাছে যেতে চায়। লুইয়াও বলে, আমি জানি তুমি ওনাকে অনেক শ্রদ্ধা করো, কিন্তু এখন এনসিআর এরও তোমাকে প্রয়োজন। লিমোর এই কথা শুনে আবারও মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে, তোমার বাবা আমাকে কাইলিনে ফেলে দিতে চেয়েছিল, কেন? কারণ আমার 3টা লেজ ছিল। তখন আমাকে কে বাঁচিয়েছিল জানো? ওই জিয়ানশু। যদি সে না থাকতো তাহলে এখনো আমি ওই কাইলিন নামে জাহান্নামে পড়ে থাকতাম, তাই তার বিপদে আমাকে যেতেই হবে। এই বলে সে লুইয়াওকে আরো অনেক আজেবাজে কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ইম্পেরিয়াল গার্ডেরা এখন সব ডেমনদের ধরে ধরে মারছিল। সেখানে তারা লেবু আর জাইবোকে মারতে গেলে হংনিং তাদেরকে বাঁচিয়ে নেয়। সে তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়, তবে এখানে তাদের স্মৃতি ছিল না, তাই তারা হংনিংকে চিনতে পারে না। এরপর হংনিং যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন লিমো সেখানে আসে। হংনিং বলে, দেখো আমাদের ফাইট করে কোনো লাভ নেই, আমি জিয়ানশুকে খুঁজতে এসেছি। লিমো বলে, তোমার কারণেই ফ্লাওয়ার ডেইটির এই অবস্থা, আর এখন তুমি এসেছো তাকে খুঁজতে। তারা এখানে ফাইট করতে চায়, তবে তখনই ইম্পেরিয়াল গার্ডেদের শব্দ শুনে তারা দুজনেই পালিয়ে যায়। এরপরে হংনিং জিয়ানশুর সেই গুহা খুঁজে পায়, তবে এখানে জিয়ানশু ছিল না। জিয়ানশু ওই সময় বাইরে ছিল, কারণ সে জানতো হংনিং এখানে আসবে। সে আবারও হংনিং এর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। এরপরে হংনিং একটা ব্রিজের উপরে আসলে হঠাৎ করেই সামনে সে জিয়ানশুকে দেখতে পায়। সে জিয়ানশু বলে কাছে যায়, তবে জিয়ানশু বলে, ম্যাডাম আমি আপনাকে চিনি না, আপনি ভুল মানুষকে ধরেছেন।
জিয়ানশু চলে যেতে চায়, তবে হংনিং বলে, তুমি কি আমার উপর রেগে আছো? তুমি আমাকে চিনতে পারছো না? তখন পিছন থেকে লিমো বলে, ফ্লাওয়ার ডেটি বলেছে উনি তোমাকে চিনছে না, তার মানে চিনছে না, তুমি কেন জোর করছো? এতে তো হংনিং বুঝেই যায় যে এটাই ফ্লাওয়ার ডেটি। সে তখন তার পেছন পেছন একটা বাড়িতে আসে। এরপর সে বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। হ্যাঁ, রেগে থাকাই স্বাভাবিক, তবে তুমি আমার পাওয়ার সম্পর্কে জানো। আমি নিজেও বুঝতে পারছি না আমি কিভাবে হেভেনের রাজাকে আহত করে ফেললাম। ওই দিন অনেক বড় একটা সমস্যা হয়েছিল, তবে ওই দিন মহারাজ আমাকে কি কি বলেছিল তা আমার সব মনে আছে। উনি আমাকে নিজের মুখে বলেছে তুমি ওনার ছেলে না, এবং মহারাজ তাকে কি কি বলেছে সে সবকিছুই এখানে জিয়ানশুকে বলে দেয়। জিয়ানশু বলে, তাহলে ওই দিন তুমি আমাকে এই কথাগুলো কেন বলনি? কেন বললে যে আমি যেন তোমাকে মেরে ফেলি? হংনিং বলে, আমি ভেবেছিলাম যেহেতু মহারাজ আহতই হয়ে গেছে তাহলে তোমাকে আর ওইগুলো বলে কি লাভ, তার চেয়ে বরং তুমি ভালো থাকবে। কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে তোমাকে নির্বাসনে দিয়ে দেওয়া হবে। জিয়ানশু বলে, আর ওই হার্ট সিল? হংনিং বলে, ওটা আমি ইচ্ছা করে আমার শরীরে লাগাইনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে আমি তোমাকে এত খুঁজতাম না। জিয়ানশু বলে, কিন্তু ওই হার্ট সিলের কারণে যতবারই আমরা কাছাকাছি এসেছি তোমার তো অনেক কষ্ট হয়েছে। হংনিং তখন কাঁদতে শুরু করলে জিয়ানশু তার কাছে এসে তাকে কিস করে। এরপরে তারা একসঙ্গে বসে কথা বলছিল। এখানে হংনিং বলে, মহারাজ বলেছে তোমাকে যদি হেভেন চুজ না করতো তাহলে নাকি তোমাকে কাইলিনে পাঠিয়ে দেওয়া হতো। জিয়ানশু বলে, এবার হয়তো আমার অস্তিত্ব জানার জন্য আমাকে কাইলিনেই যেতে হবে। এদিকে দেখা যায় মহারাজের জ্ঞান ফিরে এসেছে। অন্যদিকে জিয়ানশু আর হংনিং কাইলিনে যায়। এখানে সেই সবুজ সাপ বলে ওঠে, মাস্টার, আমি আমার মাস্টারের অরা ফিল করতে পারছি। আমার মাস্টার এখানে এসেছে। আসলে সে তো চোখে দেখতে পারতো না, তাই সে তাদেরকে দেখতে পায় না। সে হংনিং এর দিকে তাকিয়ে বলে, এখানে আমি মাস্টারের আঙুলের অস্তিত্ব পাচ্ছি, আর এই পাশে এটাই হলো আমার মাস্টার। তারা তো দুজনেই অবাক হয়ে যায়। সেই সবুজ সাপ বলে, হয়তো আপনার কিছু মনে নেই, তবে আপনি যদি চান আমি আপনাকে মনে করিয়ে দিতে পারি। এরপরে সে তার একটা চোখের পাওয়ার জিয়ানশুকে দেয় আর বলে, এর মধ্যে সবকিছু আছে, আপনি চাইলে দেখতে পারেন। অন্যদিকে সেলেস্টিয়াল রিয়েমে মহারাজ চিৎকার চেঁচামেচি করছিল। সে বলছিল, তাড়াতাড়ি জিয়ানশুকে খুঁজে বের করো। মহারানী বলে, জিয়ানশুকে নির্বাসন দেওয়া হয়েছে কারণ তার প্রেমিকা ওই ক্যামেলিয়া ফুল আপনাকে আঘাত করেছে। মহারাজ বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? একটা ক্যামেলিয়া কেন, লাখ লাখ ক্যামেলিয়া আসলেও আমার পাওয়ারের সঙ্গে তাদের কোনো যোগ্যতা আছে? আমার যা হয়েছে তা হয়েছে জিয়ানশুর জন্য। কুনলুন আর মহারানী তো কোনো কিছুই বুঝতে পারে না। মহারাজ বলে, তোমাদের কিছু বুঝতেও হবে না। সে সেনাদের বলে, যেখান থেকে পারো জিয়ানশুকে ধরে নিয়ে আসো। অন্যদিকে জিয়ানশু আর হংনিং নিজেদেরকে একটা বনে দেখতে পায়। এরপরে তারা সামনে ডেমন কিংকে দেখতে পায়। একটু পরে সেখানে সেলেস্টিয়াল রিয়েমের আগের পানিসার, যার নাম চিশিন, সে আসে। এখানে আমরা জানতে পারি চিশিন হলো সেলেস্টিয়াল রিয়েমের মহারাজের বোন, মানে যে ইয়াওতিন রাজা তার বোন। আর সেই চিশিনের সঙ্গে ডেমন কিং এর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, এমনকি চিশিন প্রেগনেন্টও হয়ে যায়। এখানেই তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলে হলে তারা নাম রাখবে জিয়ানশু। তবে হেভেনের রাজা ইয়াওতিন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। সে একদিন ডেমন কিংকে মেরে ফেলার জন্য পুরো ডেমন রিলেমে আক্রমণ চালিয়ে দেয়। তারা তখন বলতে থাকে, আমাদেরকে মেরে ফেলুন, তবে আমাদের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখুন। প্রথমে ডেমন কিংকে মারা হয়। এরপরে জিয়ানশুকে রেখে চিশিন নিজেই কাইলিনে ঝাঁপ দেয়, কারণ সে ডেমন কিংকে অনেক ভালোবাসতো। তাকে হারিয়ে সে বাঁচতে চায় না। তবে যেহেতু জিয়ানশুকে হেভেন চুজ করেছিল পরবর্তী মহারাজের জন্য, এই কারণেই হেভেনের মহারাজ ইয়াওতিন তাকে লালন পালন করতে বাধ্য হয়। অন্যদিকে বর্তমানে বাইচা সকল ডেমনদের একত্র করতে থাকে আর তাদেরকে ইমমর্টালদের বিরুদ্ধে উস্কাতে থাকে। এদিকে মহারাজ তাদের এনশিয়েন্ট হলে আসে। এখানে সে তার বাবার ছায়াকে দেখতে পায়, যে কিনা তাকে বলছিল, শুরু থেকেই তুমি ভুল করে এসেছো, এবার এর মাসুল তোমাকে দিতে হবে। মহারাজ বলে, আমি কি করেছি? আমি তো আমার বোনের পাপ ঢাকতে চেয়েছি। ও একটা ইমমর্টালের পানিশার হয়ে ও কিভাবে একটা ডেমন কিং ভালোবাসতে পারলো? এই কথা যদি ছড়াছড়ি হয়, এই কথা যদি 3 রিলেমের মানুষ জানতে পারে, তখন আমাদের মান সম্মান কোথায় যাবে? এইটাকে ঢাকতে আমি এই সব কিছু করেছি। আমি কি অন্যায় করেছি? অন্যদিকে হংনিং জিয়ানশুকে বলে, এবার তুমি কি করবে? সে বলে, মহারাজ অনেক বড় অন্যায় করেছে। আমার বাবা মাকে মেরে ফেলেছে, কিন্তু সে আমাকে বাঁচিয়েছে, আমাকে লালন পালন করেছে, তাই তার উপরও আমি রাগ করতে পারছি না। এভাবে কথা বলতে বলতে তারা ঘুমিয়ে গেলে পরদিন সকাল হতেই হংনিং দেখতে পায় সে একা ঘুমিয়ে আছে। আর একটা চিঠিতে জিয়ানশু লিখেছে,
আমাকে একবার মহারাজের কাছে যেতেই হবে, আমার তাকে কিছু প্রশ্ন করার আছে। এরপরে জিয়ানশু মহারাজের কাছে আসে, তবে এখানে প্রথমে মহারাজ তাকে আক্রমণ করে, এরপরে জিয়ানশু তাকে আক্রমণ করে। হঠাৎ করেই জিয়ানশু ইয়াওতিনের পিছনে তার মায়ের ছায়াকে দেখতে পায়, যে বলছিল, আমি যে তোমার ঘরের পিছনে একটা ক্যামেলিয়া গাছ লাগিয়েছিলাম, তুমি কি সেটা যত্ন নিয়েছো? জিয়ানশু বুঝতে পারে তার মাই হংনিংকে তার কাছে রেখে গিয়েছিল, কিন্তু তখন সে দুর্বল হয়ে যায়, যার ফলে মহারাজ তাকে বেঁধে ফেলে। অন্যদিকে বাইচা এদের সঙ্গে ফাইট করছিল। একসময় সে লিমোকে চরমভাবে আঘাত করে তাকে বন্দি করে ফেলে। এরপরে মহারাজ জিয়ানশুর উপরে আরো আঘাত করতে যাবে, তখন হংনিং সেখানে আসে। এরপরে তারা দুজন মিলে মহারাজকে সেখানে ফেলে দেয়। অন্যদিকে কুনলুন আর ইম্পেরিয়াল সৈনিকরা ডেমনদের মারতে আসলে বাইচা সকল ডেমনদের নিয়ে সেখানে আসে এবং সে দেখায় যে সে লিমোকে বন্দি করে রেখেছে। তখন লুইয়াও সেখানে আসে। তারা তিনজন মিলেও বাইচার সঙ্গে পারছিল না, কারণ বাইচার পাওয়ার ছিল অন্য মানুষের ঘৃণা, আর এরা তিনজন যতই তার উপর আঘাত করছিল ততই বেশি ঘৃণা করছিল, আর সেগুলো দিয়েই বাইচা নিজেকে আরো পাওয়ারফুল করছিল। এই অবস্থা দেখে লুইয়াও নিজের ভাই আর কুনলুনকে বাঁচাতে সে নিজেই নিজেকে শেষ করে দিয়ে বাইচাকে দুর্বল করে দেয়। বাইচা অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে মারা যায় না। এদিকে মহারাজ জিয়ানশু আর হংনিংকে আবারও নিজের পাওয়ারের মাধ্যমে আটকে ফেলে। একটু পর জিয়ানশু একটা অন্য জায়গায় চলে আসে। সে নিজের ছোটবেলাকে দেখতে পায়, যেখানে সে ওই লাল ক্যামেলিয়া গাছটার যত্ন নিচ্ছিল। একটু পরে ওর লাল ক্যামেলিয়া গাছ অর্থাৎ হংনিং নিজের আসল রূপে চলে আসে। জিয়ানশু তার সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছিল। তখন আসল হংনিং বাইরে থেকে জিয়ানশুকে দেখতে পায়। সে তাকে ডাক দিয়ে বলতে থাকে, ওইটা তোমার আসল জীবন নয়, ওটা একটা ছলনা। তুমি নিজের মনকে শক্ত করো আর এই ইলুশন থেকে বেরিয়ে আসো। বাইরে থেকে মহারাজের কণ্ঠস্বর তাকে বলে, তোমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছাবে না। হংনিং বুঝতে পারে এভাবে হবে না, তাই সে নিজের ভেতর থেকে নিজের মেইন কোর অর্থাৎ জিয়ানশুর আঙুলের যে কোরটা ছিল সেটা সে জিয়ানশুর কাছে পাঠিয়ে দেয়। সেটা জিয়ানশুর কাছে এসে তার আঙুলে চলে যেতেই জিয়ানশু এই ইলুশন থেকে বেরিয়ে আসে। তবে যেহেতু মহারাজ নিজের সকল শক্তি দিয়ে তাকে এখানে আটকে রেখেছিল, তাই জিয়ানশু এই ইলুশন থেকে বের হওয়ার সাথে সাথেই মহারাজ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। জিয়ানশু তাকে অনেকগুলো আঘাত করে। মহারাজ বলে, আমি জানি তোমার চোখে আমি অপরাধী, কিন্তু আমার কাছে আমি অপরাধী নই। আমি কোনো অপরাধ করিনি। তোমার বাবার ডেমন ছিল, তোমার মা ইমমর্টাল, তাদের সম্পর্ক কখনোই মেনে নেওয়া সম্ভব না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ডেমন আর ইমমর্টাল কখনো এক হতে পারে না। তারা সারা জীবন যুদ্ধ করে। ডেমনরা শুধু মানুষদের কষ্টই দিতে জানে। জিয়ানশু বলে, এইগুলো আপনার মন গড়া কথা। ডেমনরাও কখনো কারো খারাপ চায় না, ইমমর্টালরাও কখনো কারো খারাপ চায় না। শুধুমাত্র আপনাদের মতো লোকেরাই তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করে, তাদেরকে শান্তিতে থাকতে দেয় না, যার ফলে যুদ্ধ বিদ্রোহ লেগেই থাকে। মহারাজ বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? জিয়ানশু বলে, না, আমি আপনাকে ঘৃণা করি না। মহারাজের চোখে তখন পানি চলে আসে। কে বলে, আমি জানি তুমি যেমনই হও না কেন, ভবিষ্যতে তুমি একজন ভালো রাজা হবে। জিয়ানশু তাকে মারতে গেলে মহারাজ বলে, তোমায় আমাকে মারতে হবে না, আমি নিজেই মরে যাচ্ছি। এরপর সে নিজেই নিজেকে মেরে ফেলে। এদিকে বাইচা হেভেনে এসেছিল আক্রমণ করার জন্য। তখন কুনলুন আর লিমো তাকে নিজেদের পাওয়ার দিয়ে আটকাতে থাকে, তবে এবারও তারা তার সঙ্গে পারছিল না। তখনই সেখানে জিয়ানশু আসে। জিয়ানশু তাদের দুজনকে বলে, তোমরা যতই ওর দিকে নিজেদের ঘৃণা দিতে থাকবে ও ততই পাওয়ারফুল হতে থাকবে, তাই নিজেদের মনকে শান্ত করো, ওকে ঘৃণা করো না, ওকে মারার দিকে ফোকাস করো। এরপরে তারা তিনজন মিলে যখন তার উপর পাওয়ার দেয়, তখন বাইচা সেখানে পড়ে যায়। জিয়ানশু বলে, হংনিং তোমার জন্য কত কিছু করেছে, তবে আজ তোমার এই পাগলামির জন্য হংনিং নিজের জীবনটা শেষ করে দিল। এই কথা শুনে বাইচা অনেক কষ্ট পায়। সে বলে, আমি এই সব কিছু করেছি হংনিং এর জন্য। জিয়ানশু বলে, তুমি ওর জন্য যতই কিছু করো না কেন, তুমি ভালো করেই জানো ও কখনোই তোমাকে ভালোবাসবে না, তুমি শুধু ওকে কষ্টই দিয়ে গেছে। বাইচা কখন মনের দুঃখে অনেক কান্না করতে থাকে। কুনলুন এরপর তাকে নিজের আইস পাওয়ার দিয়ে মেরে ফেলে। এরপরে জিয়ানশু উপরে উঠে যায় আর তার ভেতর থেকে একটা অরা 3 রিলেমে ছড়িয়ে পড়তে থাকে। তখন সাধারণ ডেমন আর ইমমর্টালদের মধ্যে যে ফাইট হচ্ছিল সেগুলো সব থেমে যায়। জিয়ানশু কুনলুনের কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দাও। কুনলুন বলে, তুমি কি বাবার জন্য এই কথা বলছো? বাবা যেটা করেছে এটা ওনার প্রাপ্য ছিল, তাই এই জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। জিয়ানশু এরপর লুইয়াওয়ের কথা বলতে চাইলে কুনলুন বলে, তুমি ওর চিন্তা করো না, ও একজন দেবী, তার উপর ওর নয়লেজওয়ালা শিয়াল, ও আবারও জীবনে ফিরে আসবে, তবে হয়তো কিছুটা টাইম লাগবে। জিয়ানশু কুনলুনকে বলে, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, আমি কখনোই হেভেনের মহারাজ হতে চাই না।
এবং আমার মনে হয় হেভেনের মহারাজ হিসেবে তুমি সবচাইতে বেশি সুইটেবল। আমি একটা সাধারণ জীবন কাটাতে চাই, তাই তুমি আমাকে ছেড়ে দাও। মহারাজের দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও। এরপর দেখা যায় সত্যি কুনলুন মহারাজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। এখানে সে মহারাজ হওয়ার পরপরই অনেকগুলো রুলস বাতিল করে এবং অনেকগুলো যোগ করে। সে বলে এখন থেকে ছোট ছোট সকল ক্ল্যান থেকে যারাই ইমমর্টাল হতে চাইবে তারাই এখানে এসে সরাসরি ইমমর্টালের রেজিস্টার নিতে পারবে এবং নিজেদেরকে কাল্টিভেট করতে পারবে। এই জন্য তাদেরকে এক্সট্রা করে কোনো পরীক্ষা দিতে হবে না। এরপরে কুনলুন তার মাকে বলে, আপনি এই পর্যন্ত যা কিছু করেছেন সব আমার জন্য করেছেন, তবে তারপরও আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, কারণ জিয়ানশু আমার ভাই না হলেও আমার ভাই। আপনি তার সঙ্গে যে ব্যবহার করেছেন সেটা আমি কখনোই বলতে পারবো না। আপনি চেয়েছিলেন আমি যেন রাজা হই, আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আমি রাজা হয়েছি। এবার আমি যেটা বলবো আপনাকে শুনতে হবে। তাই আমি আপনাকে আদেশ করছি, আপনি আপনার বাবার এলাকায় চলে যাবেন এবং আজীবন সেখানেই থাকবেন। আমার যখন আপনাকে দেখতে ইচ্ছে হবে আমি আপনাকে গিয়ে দেখে আসবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। তার মা তখন অনেক কান্না করতে থাকে। এরপরে কুনলুন এনসিআরে গেলে দেখতে পায় এনসিআরে এখন সিংহাসনে বসেছে লিমো। সে বলে, এই দৃশ্য যদি তোমার বোন দেখতো তাহলে কত খুশি হতো। এরপরে কুনলুন উইথার্ড গার্ডেনে আসলে জিয়ানশু বলে, কুনলুন আমি তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি আর আমি হয়তো রক্তের ভাই না, তবে বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে ভাই মনে করি, আর আমি বিশ্বাস করি তুমি হেভেনের অনেক ভালো একজন রাজা হয়ে দেখাবে। কুনলুন বলে, তুমি হঠাৎ করে এই কথা কেন বলছো? জিয়ানশু বলে, কারণ আমি ওকে খুঁজে পেয়েছি। মানে সে হংনিং এর কথা বলছে। জিয়ানশু বলে, ও এখন পৃথিবীতে আছে, ও এখন একটা সাধারণ মানুষ হয়ে জন্ম নিয়েছে, আর আমিও সাধারণ মানুষ হিসেবে সেখানে চলে যেতে চাই। কুনলুন বলে, তুমি এটা কি বলছো? আমরা ওকে এখানে নিয়ে আসি, ওকে ইমমর্টালিটি শেখাই। জিয়ানশু বলে, না দরকার নেই, আমি ওর সঙ্গে মানুষ হিসেবেই থাকতে চাই। কুনলুন বলে, তুমি কি ভেবে বলছো মানুষরা একটা ছোট্ট জীবন পায়, পরে জীবনেই তারা তাদের আগের পার্টনারের কথা সব ভুলে যায়? জিয়ানশু বলে, সেটাই তো ভালো, প্রত্যেক জীবনে আমি ওকে নতুন করে পাবো, আবার নতুন করে ভালোবাসবো, নতুন করে ওর সঙ্গে আমার ঝগড়া হবে, আলাদা হয়ে যাব, আবার মিল হবে, এভাবেই আমাদের জীবন হাসি খুশিতে কেটে যাবে। কুনলুন তাই তাকে আর বাধা দেয় না। এর পরের সিনে দেখা যায় জিয়ানশু আর হংনিং একটা নৌকা দিয়ে যাচ্ছিল, আর তারা ভীষণ খুশি ছিল। এরপরে তারা একটি বাড়ির সামনে আসে, আর দুজনেই বাড়িটাকে দেখতে থাকে, হয়তো এটাই তাদের বাড়ি। এরপর আমাদেরকে হংনিং আর জিয়ানশুর পৃথিবীতে আরেকটা জন্ম দেখানো হয়, যেখানে হংনিং জিয়ানশুর উপরে রাগ করেছিল। জিয়ানশু তার রাগ কমানোর চেষ্টা করছিল। পাশে জিয়ানশুর মা আর হংনিং এর মা কথা বলছিল। জিয়ানশুর মা বলে, এই ছেলে তো আপনার মেয়েকে অলরেডি পছন্দ করে ফেলেছে। হংনিং তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি কিন্তু আগেই বলে রাখছি, আমি কিন্তু বড় হলে ওকে বিয়ে করব না। এরপরে দেখা যায় তারা বড় হয়ে গেছে এবং লুকিয়ে চাং ও সেক্টর শিষ্যদেরকে দেখছে। তারাও তাদেরকে দেখতে পেয়ে যখন ধাওয়া করতে থাকে তখন তারা একটা গাছের নিচে লুকিয়ে পড়ে। এখানে এই দুজন এত কাছাকাছি চলে আসে যে একজন আরেকজনকে দেখে লজ্জা পেতে থাকে। রাতের বেলা হংনিং সেলাই করছিল, তখন তার মা জিয়ানশুকে আনে আর বলে, আজ বৃষ্টি হতে চলেছে, এই ছেলেটা বজ্রপাতের শব্দ শুনলে ভয় পায়, তাই আজ ও এখানেই থাকবে। হংনিং একদমই রাজি হয় না, তবে তার মা তাকে জোর করে। এরপর হংনিং নিচে বিছানা করলে জিয়ানশু বলে, আমি বরং নিচে শুই, মেয়েরা নিচে শুলে কেমন খারাপ দেখায় না। হংনিং বলে, আমি এটা তোমার জন্যই করছি। একটু পর যখন তারা শুয়েছিল তখন বাইরে থান্ডার স্ট্রাইকের শব্দ হলে জিয়ানশু ভয় পেতে থাকে। হংনিং বলে, তুমি এক কাজ করো, উপরে চলে আসো। জিয়ানশু বলে, না এটা ভালো দেখায় না। তবে আরেকটা থান্ডার স্ট্রাইকের শব্দ হলে সে দৌড়ে বিছানায় চলে যায়। হংনিং বলে, মা বলেছে ইমমর্টালরা অনেক থান্ডার স্ট্রাইক সহ্য করে, তাই তারা থান্ডার স্ট্রাইক ভয় পায়। তুমি কি আবার আগের জন্মের ইমমর্টাল ছিলে নাকি? জিয়ানশু বলে, কি বলছো এসব? ইমমর্টাল আর ডেমনদের কোনো জীবন নাকি? এত বছর বেঁচে থেকে কি হয়? আমার কাছে মানুষই ভালো, আমি শুধু চাই দুবেলা খাবার খাবো আর তোমার সাথে থাকবো। হংনিং বলে, রাত দুপুরে কি সব আজেবাজে কথা বলছো? সে তাকে লাঠি দিয়ে খাট থেকে ফেলে দেয়। পরে বুঝতে পারে জিয়ানশু ব্যথা পেয়েছে, তাই সে আবার ওষুধ আনতে গেলে জিয়ানশু তাকে ধরে ফেলে। এরপর বলে, তোমার কান এরকম লাল হয়ে গেছে কেন? হংনিং বলে, না তো। জিয়ানশু বলে, তুমি নার্ভাস? তুমি কি আমার জন্য নার্ভাস হয়ে গেছো? হংনিং বলে, কি বলছো এসব? তুমি আর আমি ভাই বোনের মতো। জিয়ানশু বলে, আমি এই সম্পর্কটাকে শেষ করে দিতে চাই। হংনিং, আমি তোমার সঙ্গে নতুন একটা সম্পর্ক তৈরি করতে চাই। এরপর সে ভয়ে ভয়ে তাকে কিস করে। হংনিং কিছু না বললে সে তাকে আবারও কিস করতে থাকে। পরদিন হংনিং খুশি হয়ে তার মায়ের কাছে গেলে তার মা বলে, এত খুশি কিসের? হংনিং বলে, মা তোমার কি মনে হয় জিয়ানশু আর আমি একসাথে ভালো থাকতে পারবো?
তার মা বলে, কি হলো এখন? তুমি কি এখন ওকে বিয়ে করতে চাও নাকি? হংমিং তখন লজ্জা পেতে থাকে, যেটা দেখে তার মা ভীষণ খুশি হয়ে যায়। এরপরে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ করেই সেখানে লেবু, জাইবো আর অনেক নিম্ন জাতের ডেমনরা, যারা কিনা বাইজো ক্ল্যানে থাকতো, তারা হংনিং এর বিয়ে দেখতে চলে আসে। তবে হংনিং আর জিয়ানশু তো তাদেরকে চিনতে পারছিল না। তারা বলে, তুমি চিনবে না, তবে তুমি আমাদের অনেক ভালো বন্ধু। তখন সেখানে হেভেনের সেই ম্যাচ মেকার এসে তাদেরকে বিয়ের সুতা দিয়ে দুটো ব্রেসলেট উপহার দেয়। হংনিং প্রথমে নিতে চায় না, তবে জিয়ানশু বলে, ঠিক আছে, নিয়ে নিই। একটু পরে সেখানে কুনলুন আসে লুইয়াওকে কোলে নিয়ে, যে কিনা এখন সবে মাত্র একটা কুকুরের রূপ পেয়েছিল। এখানে বিয়ে হচ্ছিল, আর এই সবকিছুই মিড হেভেন থেকে চিপ এবং ফ্লাওয়ার প্যালেসের বাকিরা দেখছিল। এরপর এখানে সুন্দর মতোই হংনিং আর জিয়ানশুর বিয়ে হয়ে যায়। এরপরে আমাদেরকে আরো কয়েক বছর পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় কুনলুন আর তার ছেলেকে লুইয়াও এক জায়গায় বন্দি করে দিয়েছে। এটা তাদের এক প্রকার শাস্তি ছিল। এখানে তারা বাবা ছেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। একটু পরে কুনলুনের ছেলে বলে, বাবা, আমাকে একটা গল্প বলো না। কুনলুন বলে, তাহলে শোনো। অনেক বছর আগে হেভেনে একটা লাল ক্যামেলিয়া ফুল গাছ ছিল, আর একজন ফ্লাওয়ার ডেইটি ছিল, যে আমার মতো এত লম্বা ছিল না, দেখতো আমার মতো এত হ্যান্ডসাম ছিল না। আর এভাবে গল্প বলতে বলতেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বলো, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। কোন ক্যারেক্টারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে জানিয়ে দিও। আমার সব থেকে বেশি ভালো লেগেছে জিয়ানশুকে। জিয়ানশু শুরু থেকেই একটা মেয়েকেই ভালোবেসে গেছে, আর একটা মেয়ের জন্য সে সব কিছু ত্যাগ করে দিয়েছে, কিন্তু তার ভালোবাসা কোনো অংশে কম ছিল না। তোমাদের কার ক্যারেক্টার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।